হ্যাঁ, এই ভিডিওতে যেমনটা কথা ছিল সরলরেখা সম্পর্কে আলোচনা করা হয়েছে। সরলরেখার ফার্স্ট লেসনটার সমস্ত সূত্রগুলো এবং সেই সূত্রগুলোকে ব্যবহার করে কিছু কিছু অঙ্কও সলভ করে দেওয়া হয়েছে, যেন তোমরা বুঝতে পারো কিভাবে সূত্রগুলোকে কাজে লাগানো হচ্ছে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তুলনামূলক একটু বড় ভিডিও হলেও যদি অঙ্ক সত্যি শেখার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটা গোটাটা দেখো, আশা করি তোমাদের অবশ্যই লাভ হবে। আর অন্য কোনো রকম ভিডিও বা অন্য কোনো রকম বিষয় সম্পর্কে তোমরা ভিডিও চাইলে অবশ্যই কমেন্টে জানাও, যেমনটা তোমরা জানাচ্ছিলে। আমি ধীরে ধীরে সমস্ত বিষয় নিয়ে আলোচনা চেষ্টা করব। স্ট্রেট লাইন বা সরল রেখা, আমাদের ক্লাস 11-এর ফার্স্ট সরল রেখার পর্ব এটা শুরু হচ্ছে। শর্ট ফার্স্টে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আনতি বা ইনক্লিনেশন। ইনক্লিনেশন এটা যদি আমাদের অক্ষ হয়, অক্ষ অর্থাৎ এক্স অক্ষ, এটা এক্স অক্ষের পজিটিভ সাইড, এটা ওয়াই অক্ষ, যেমনটা তোমরা লেখচিত্রে এর আগে দেখে এসছো। এবং এখানে একটা সরল রেখা যদি এমনটা হয়, তবে এই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিক অর্থাৎ এই দিকের সঙ্গে যতটা বেঁকে আছে, সেই বাঁকটাকে বা সেই নত হওয়া অংশটাকে, নতর পরিমাপটাকেই বলা হয় আনতি। অর্থাৎ এই কোণটা হচ্ছে আমাদের ইনক্লিনেশন বা আনতি। এখানে যত ডিগ্রি কোণে এই সরল রেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে নত হয়ে আছে। সাপোজ এটাকে যদি থিটা ধরি, তাহলে এই ক্ষেত্রে থিটাই হচ্ছে আমাদের আনতি। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট আমরা জানবো নতি বা যাকে বলা হয় স্লোপ বা গ্রেডিয়েন্ট। স্লোপ হচ্ছে এই আনতি বা ইনক্লিনেশনের ট্যানের ভ্যালুটাকেই বলা হয় নতি। অর্থাৎ আনতি যদি থিটা হয়ে থাকে, তবে ট্যান থিটা হচ্ছে আমাদের স্লোপ, যেটাকে এম দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আশা করি বোঝাতে পারলাম আনতি কি আর নতি কি। নেক্সট এবার আমরা জানবো যে আনতি বা নতিকে কিভাবে নির্ণয় করা হয়। প্রথমে আমরা নতির সংজ্ঞা থেকেই নতি নির্ণয়ের একটা ফর্মুলা পেয়ে গেলাম। অর্থাৎ যদি আনতি জানা থাকে তবে নতি নির্ণয়। আনতি জানা থাকলে নতি কিভাবে নির্ণয় করব আমরা? আনতি মানে কি? এই কোণটা অর্থাৎ কতটা বেঁকে আছে। এক্ষেত্রে ধরো কোনো ক্ষেত্রে আমাদের বলে দিল আনতি হচ্ছে থিটা, আর ইনক্লিনেশন থিটা জানলে আমরা তাহলে এখানে খুব সহজেই নতি পেয়ে যাব, যেটা সঙ্গের প্রথমের সংজ্ঞাতেই আমরা আলোচনা করলাম। নতি হবে ট্যান থিটা। এবার দ্বিতীয়তে আমরা জানব এই নতিটাই কিভাবে আমরা নির্ণয় করব যদি আনতি না জেনে থেকে তার পরিবর্তে আমরা একটি সরলরেখার উপরে দুটো বিন্দুর স্থানাঙ্ক জেনে থাকি। সেক্ষেত্রে সরলরেখার উপর দুটি বিন্দু স্থানাঙ্ক জানা থাকলে তার নতি নির্ণয়। দুটি বিন্দু স্থানাঙ্ক জানা থাকলে তার নতি বা স্লোপ বা গ্রেডিয়েন্ট নির্ণয় কিভাবে আমরা করব? এটা আমরা গ্রাফ থেকে, লেখচিত্র থেকে বোঝার চেষ্টা করি। সাপোজ এটা একটা লেখচিত্র, অ্যাজ ইউজুয়াল এটা এক্স এর ধনাত্মক অক্ষ, ওয়াই অক্ষ আমি বললাম। এটা হচ্ছে একটা সরলরেখাংশ। তাহলে এই কোণটা আমরা যদি জানতাম তাহলে খুব সহজেই তার সাপেক্ষে ট্যান থিটা হিসেবে, যদি এটা থিটা হতো তাহলে আমরা নতি বের করতে পারতাম। কিন্তু এক্ষেত্রে আমাদের ধরো তা জানা নেই। আমাদের এক্ষেত্রে দুটো বিন্দু স্থানাঙ্ক বলে দিয়েছে, যথাক্রমে x1, y1, এটা একটা বিন্দু স্থানাঙ্ক, আর অন্য বিন্দু স্থানাঙ্ক x2, y2। এই দুটো হচ্ছে একটা নির্দিষ্ট সরলরেখার উপরে দুটো বিন্দু, আর এই দুটো বিন্দুর সাহায্যে আমরা তার নতি অর্থাৎ স্লোপ নির্ণয় করব।
ধরো এখানে দুটো বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এটা একটা x1, y1, আর অন্য বিন্দু হচ্ছে এটা x2, y2। প্রশ্নে না, আমাদের এখানে হেডিংয়ে যেমনটা বলা হয়েছে যে সরলরেখার উপর দুটো বিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ এই দুটো বিন্দু স্থানাঙ্ক আমাদের বলে দিয়েছে। এবার আমাদের এটা tan এর মান নির্ণয় করতে হবে, অর্থাৎ স্লোপটা নির্ণয় করতে হবে। কিভাবে আমরা নির্ণয় করব, ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করবে। এই গ্রাফে এটা হচ্ছে আমাদের x2 আর y2, অর্থাৎ x এর স্থানাঙ্ক হচ্ছে x2 আর y এর স্থানাঙ্ক y2। এখান থেকে আমরা এখানে লম্ব আঁকবো। এই লম্ব যদি আঁকি তাহলে ঠান্ডা মাথায় যদি আমরা দেখি এখানে এই যে এই ডিস্টেন্সটা কতটা হবে, মূল বিন্দু থেকে এই ডিস্টেন্সটা হবে y2। আশা করি বোঝাতে পারছি, কারণ এখান থেকে মূল বিন্দু থেকে ডিস্টেন্সটা হবে x2 আর y2 হচ্ছে আমাদের এই গোটা ডিস্টেন্সটা। এতে কারো কোনো অসুবিধা নেই, কারণ এই বিন্দুটার স্থানাঙ্ক তো সেইভাবেই হবে। আমরা এখান থেকে x2 এর ভ্যালু গুণে তারপর y2 এর ভ্যালু গুণে এই বিন্দুটা স্থাপন করে থাকি ইউজুয়ালি। তারপর একইভাবে এখান থেকে যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে এই যে বিন্দুটা ছিল, এই বিন্দুটার এখান থেকে ডিস্টেন্সটা কতটা ছিল, এখান থেকে ডিস্টেন্সটা ছিল x1, আর নিচ থেকে অর্থাৎ এতটা ডিস্টেন্সটা কত ছিল, y1। বিষয়টা আমি আরেকবার ছোট্ট করে বলে দিচ্ছি। এই স্থানাঙ্কের ভিত্তিতে আমরা বুঝতে পারছি যেহেতু এটা x1 y1 স্থানাঙ্ক, সুতরাং মূল বিন্দু থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে x1, কারণ x1 হলে তবেই না এই বিন্দু স্থানাঙ্ক x1 হবে। আর এখান থেকে এই বিন্দুটার স্থানাঙ্ক y1, কারণ এখান থেকে x অক্ষ থেকে y1 বিন্দুটার দূরত্ব হলে তবেই তো এর স্থানাঙ্ক y1 হবে। ঠিক এই ক্ষেত্রেও তাহলে এখানে আমরা একটা নতুন ত্রিভুজ পাচ্ছি, এই ত্রিভুজটা যেটা নিয়ে আমরা কাজ করব। এই ত্রিভুজটার ক্ষেত্রে এটা যেহেতু লম্ব, আমি আগে বললাম, আর এটা তো অলরেডি লম্ব থাকে x অক্ষ y অক্ষ পরস্পর, তাহলে এই দুটো সমান্তরাল সরলরেখা হলে এই দুটো কোণ হবে কি, এই দুটো কোণ হবে পরস্পর অনুরূপ কোণ। আশা করি বোঝাতে পারছি। তাহলে এই কোণটা আর এই কোণটা পরস্পর সমান, কারণ এরা অনুরূপ কোণ, এটা আর এটা সমান্তরাল সাপেক্ষে, এটা ছেদক সাপেক্ষে। এবার এই যে একটা ছোট্ট ত্রিভুজ পেলাম, এই ত্রিভুজের এইটুকু ডিস্টেন্সটা কতটা হবে আমরা যদি বের করতে চাই, এখানে আমি গোটা ডিস্টেন্সটা প্রথমে বললাম y2, তার মধ্যে এইটুকু ডিস্টেন্সটা হচ্ছে y1, অর্থাৎ এতটা। তাহলে বাকি এইটুকু ডিস্টেন্সটা কত হবে, এটা যদি y1 হয় তার মানে এখান থেকে এতটা ডিস্টেন্সও y1, তাহলে এইটুকু ডিস্টেন্সটা কত হবে, y2 মাইনাস y1। একইভাবে এখান থেকে এই গোটা ডিস্টেন্সটা হচ্ছে x2, তার মধ্যে এখান থেকে এতটা ডিস্টেন্স হচ্ছে x1, তাহলে এইটুকু ডিস্টেন্সটা কত হবে, x2 মাইনাস x1। আমি যদি এটাকে পরিষ্কারভাবে এখানে আলাদা করে একটা জিনিস লিখতে চাই, এখানে অনেক লেখা হয়ে গেল, তাই এখানে আমি স্পষ্টভাবে আলাদা করে করছি বিষয়টা। তাহলে আমাদের জিনিসটা এমনটা দাঁড়াচ্ছে, এটার অনুরূপ কোণ এটা হচ্ছে আমাদের x1, y1 বিন্দু, এটা হচ্ছে আমাদের x2, y2 বিন্দু। এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের y2 মাইনাস y1, এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের x2 মাইনাস x1। আর আমাদের প্রশ্নে জানতে চেয়েছে যে এর নতি কত হবে, অর্থাৎ এই কোণ যাই হোক tan এ এর মানটা কত হবে। তাহলে এই কোণটার মান যদি আমরা সাপোজ থিটা মনে করি, যেটা এই কোণের মানও হবে, কারণ আমি প্রথমেই বললাম এই দুটো অনুরূপ কোণ, তবে সেই ভিত্তিতে tan থিটা ইকুয়ালস টু, আমরা জানি tan সমান সমান লম্ব বাই ভূমি হয়, এক্ষেত্রে আমাদের লম্ব কি y2 মাইনাস y1, আর আমাদের ভূমি হচ্ছে x2 মাইনাস x1। তাহলে এটা হচ্ছে আমাদের, যদি সরলরেখার উপর দুটো বিন্দু স্থানাঙ্ক x1 y1 আর x2 y2 হয়ে থাকে, সেক্ষেত্রে তার ইনক্লিনেশন নির্ণয়, অর্থাৎ m ইকুয়ালস টু, কারণ tan থিটা হচ্ছে এখানে m, ইনক্লিনেশন না সরি স্লোপ নির্ণয়, ইনক্লিনেশন তো হচ্ছে থিটা, তাহলে স্লোপ হচ্ছে আমাদের m ইকুয়ালস টু y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। তাহলে আমাদের জানার যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে এই ফার্স্ট, এটা আমরা যদি আনতি জানি সেক্ষেত্রে তার নতি বা স্লোপ হচ্ছে tan থিটা যদি আনতি থিটা হয়ে থাকে। ঠিক একইভাবে দুটো বিন্দু স্থানাঙ্ক যদি x1 y1 এবং x2 y2 হয়ে থাকে, তবে তার স্লোপ কি হবে, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। হ্যাঁ, এবার আমরা এই কনসেপ্টের উপর দুটো অঙ্ক সলভ করব।
যেটা ছায়া প্রকাশনীর SN দে অর্থাৎ সৌরেন্দ্রনাথ দের অঙ্কের বইটায় আছে। তোমরা যদি দেখো SN দের স্ট্রেট লাইনের প্রশ্নমালা 2 এর MCQ এর 15 নাম্বার কোয়েশ্চেনটা, এখানে আমাদের প্রশ্নটা কি বলেছে, নিচের কোনটি এত এত বিন্দু দুটো সংযোগ সরলরেখার আনতি। আমি এখানে এখনই আলোচনা করলাম যে সরলরেখার উপর দুটো বিন্দু স্থানাঙ্ক জানা থাকলে তার নতি নির্ণয় কীভাবে করা যায়, এইভাবে। আর এই উপরের রাশিটা যদি আমরা দেখি, এটা হিসেবে যদি চলি, তাহলে এই থিটাটার ভ্যালু হচ্ছে আনতি, আমরা এখন পর্যন্ত যা শিখলাম। তাহলে এই কোয়েশ্চেনটাই অর্থাৎ 15 নাম্বার এই কোয়েশ্চেনটাই আমাদের সেই থিটার ভ্যালুটাই জানতে চেয়েছে। দেখা যাক আমরা যা শিখলাম তার ভিত্তিতে কিভাবে বের করি। তার আগে এখানে আরেকটা জিনিস জানতে হবে আমাদের, আমরা যে গ্রেডিয়েন্ট বা স্লোপটা বের করছি, এম এর ভ্যালু যদি ঋণাত্মক হয় তখন আমাদের খেয়াল রাখতে হবে এম এর ভ্যালু যদি ঋণাত্মক হয় তার মানে আমাদের আনতি অর্থাৎ থিটার ভ্যালু হচ্ছে স্থূলকোণ। থিটা স্থূলকোণ হবে তখন যখন এম এর ভ্যালু ঋণাত্মক হবে, আর যদি এম এর ভ্যালু ধনাত্মক হয় তখন থিটা হবে সূক্ষ্মকোণ। তো এই জিনিসটাও আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে এবার আমরা অঙ্কটা সলভ করি। এখানে বলা হয়েছে যে নিচের কোণটি এত এত বিন্দু দুটো সংযোগ সরলরেখার আনতি। প্রথমে আমরা বিন্দু দুটো নিয়ে নিই, 3 - √3, অন্য বিন্দুটা হচ্ছে √3, -1। এবার আমাদের এখানে আনতি জানতে চেয়েছে, তো আমরা আনতিটা চাইলে এইভাবে করতে পারি যে থিটা প্রথমে আমরা এখানে ধরে নিই, তাহলে সবচেয়ে সুবিধা হবে। ধরি আনতি থিটা, তাহলে সেই হিসেবে ট্যান থিটা গ্রেডিয়েন্ট আমাদের কি বেরোচ্ছে, আমরা একটু আগে ডিসকাস করলাম y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1। তাহলে আমরা এটাকে ধরে নিই x1 y1, এটাকে ধরে নিই x2 y2। তাহলে সেই হিসেবে আমাদের হচ্ছে y2 - y1 অর্থাৎ -1 -√3। আশা করি বোঝাতে পারছি। নিচে হচ্ছে x2 - x1, x2 হচ্ছে √3 -x1 অর্থাৎ 3, এটা। তাহলে এটা ক্যালকুলেট করা যাক। tan থিটা ইকুয়ালস টু, উপরে আমরা পাচ্ছি -1 + √3, নিচে আমরা পাচ্ছি √3 - 3, অর্থাৎ নিচ থেকে যদি আমরা √3 কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি, নিচ থেকে √3 কমন নিলে আমরা পাচ্ছি 1 - √3, আর উপর থেকে যদি -1 কমন নিই তবে আমরা পাচ্ছি 1 - √3। তবে এই টার্ম দুটো কেটে যাচ্ছে, আমাদের কাছে পড়ে থাকছে -1/√3। tan থিটা ইকুয়ালস টু -1/√3। tan কত ভ্যালু আমরা জানি -1/√3, এটা ভ্যালুটা মাইনাসে এসছে, তো এই ক্ষেত্রে আমরা এমনিও কোণ বের করতে পারতাম। তবুও আমরা যদি খেয়াল রাখতাম যে গ্রেডিয়েন্টের ভ্যালু মাইনাস কখন আসে, যখন সেটা স্থূলকোণ হয়। তাহলে থিটার ভ্যালু এক্ষেত্রে স্থূলকোণ আমরা বুঝতেই পারছি, স্থূলকোণ অর্থাৎ 90-র চেয়ে বড় কিন্তু 180 ডিগ্রির চেয়ে ছোট, অর্থাৎ দ্বিতীয় পাদে অবস্থান করবে। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারছি এখানে থিটার মানটা হবে 180 ডিগ্রি মাইনাস 1/√3। ট্যান কতর ভ্যালু হয় আমরা জানি, ট্যান 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√3। তাহলে এই ক্ষেত্রে ট্যানের ভ্যালু হবে ট্যান 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, অর্থাৎ ট্যান 150 ডিগ্রি। বিষয়টা আমি অনেক ভেঙে ভেঙে করছি, MCQ তোমরা জাস্ট নিজেরা বুঝে শর্টে করলেই করতে পারো। যেহেতু ফার্স্ট আমরা শিখছি, তো এই জন্য প্রত্যেকটা বিষয় ভেঙে ভেঙে করা হচ্ছে। তাহলে থিটার ভ্যালু আমরা অনায়াসে বের করতে পারলাম 150 ডিগ্রি, যেটা হচ্ছে আমাদের অপশান নাম্বার এ। যদি SN দের বই তোমাদের কারো কাছে থেকে থাকে তাহলে তোমরা এইভাবে অঙ্কটা সলভ করতে পারছো, বুঝতে পারলে আশা করি। ঠিক একই রকম অঙ্ক নেক্সটে আরেকটা আছে, অর্থাৎ নিচের কোণটি এত এত বিন্দু দুটি সংযোগ সরলরেখার নতি। এক্ষেত্রে খেয়াল রাখবে আনতি অর্থাৎ থিটার মান জানতে চেয়েছিল, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে আমাদের নতি জানতে চেয়েছে, অর্থাৎ স্পষ্টভাবে এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে, অর্থাৎ এম এর ভ্যালু জানতে চেয়েছে। তাহলে এটাও আমরা সলভ করি। সবার প্রথমে আমরা বিন্দু দুটোকে লিখে নিই আগের মতোই, 16 নম্বর √3, 1, আর অন্যটা হচ্ছে -3, -√3। তো এটাকে x1, এটাকে y1 ধরে নিই, এটাকে x2, এটাকে y2 ধরে নিই। তাহলে আমাদের এখানে যেটা নতি জানতে চেয়েছে অর্থাৎ স্লোপ,
যেটাকে m দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, সেটা কি হবে আমরা আগেই শিখেছি, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। অর্থাৎ সেটা যদি আমরা এখানে ডাইরেক্ট অ্যাপ্লাই করি, y2 অর্থাৎ -√3 মাইনাস y1 অর্থাৎ 1 ডিভাইডেড বাই x2 অর্থাৎ -3 মাইনাস √3। এখানেও যদি আমরা উপর থেকে মাইনাস কমন নিই তাহলে পাচ্ছি √3 প্লাস 1, আর নিচ থেকে যদি -√3 কমন নিই তাহলে আমরা পাচ্ছি √3 প্লাস 1। তো এই দুটো ক্যান্সেল হলে আমরা পাচ্ছি -1 বাই, এখানে মাইনাস মাইনাস কেটে গেলে 1/√3। তাহলে প্রশ্নে যেটা জানতে চেয়েছিল যে এই দুটো বিন্দু যদি থাকে তাহলে ওই বিন্দুর সংযোজক সরলরেখার নতি কত হবে, সেটা আমরা পেয়ে গেলাম 1/√3, যেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার সি। এবার আমরা আলোচনা করব যে যদি এক্স অক্ষের সমান্তরালে কোনো সরলরেখা থাকে, বা এক্স অক্ষের ক্ষেত্রেই, এক্স অক্ষের বা তার সমান্তরাল সরলরেখার নতি কত হবে। তাহলে আমাদের নতিটা যদি জানতে চাই, m = tan থিটা এইভাবে জানার প্রয়োজন আছে। যদি কোনো সরলরেখা এক্স অক্ষ হয় তাহলে সে নিজের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 0 ডিগ্রি। তাহলে আমরা এখানে এই জিনিসটা বুঝতে পারছি যে এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে এই যে আনতি অর্থাৎ থিটা হয়, সেই থিটার ভ্যালুটা কী বেরোবে, 0 ডিগ্রি। আমি আবার বিষয়টা বলে দিচ্ছি, এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে আনতির ভ্যালু কি হচ্ছে, 0 ডিগ্রি। তাহলে থিটা যদি 0 হয় সেক্ষেত্রে এম অর্থাৎ নতি কি হবে, tan 0 ডিগ্রি অর্থাৎ 0। তাহলে আমরা এখানে জানতে পারলাম যদি এক্স অক্ষ বা তার সমান্তরাল সরলরেখা হয় তার নতি হবে 0। এবার যদি y অক্ষ বা y অক্ষের সমান্তরাল কোনো সরলরেখা থাকে তবে তার নতি কি হবে, এটা আমরা জানব। y অক্ষ বা তার সমান্তরাল সরলরেখার নতি, এখানে আমরা দেখতে পাচ্ছি y অক্ষটা সবসময় এক্স অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ করে থাকে, 90 ডিগ্রি। তাহলে y অক্ষের সমান্তরাল কোনো সরলরেখাও 90 ডিগ্রি কোণ করে থাকবে। তাহলে এই যে জায়গাটাই আমরা নতি নির্ণয় করছি, সেখানে এক্স অক্ষের ক্ষেত্রে যেখানে আনতি ছিল 0 ডিগ্রি, এখানে সেই ক্ষেত্রে আনতি আমাদের দাঁড়াচ্ছে 90 ডিগ্রি। আর tan 90 ভ্যালু অসংজ্ঞাত, সুতরাং m = হচ্ছে অসংজ্ঞাত। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে y অক্ষ বা y অক্ষের সমান্তরাল সরলরেখার নতি কত হয়, অসংজ্ঞাত। এগুলোও তোমাদের শর্ট কোয়েশ্চেন আসতে পারে, তো জিনিসগুলো ডিসকাস করা আমাদের হয়ে গেল। এর আগে আমরা জানলাম যদি এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল কোনো সরলরেখা থাকে তবে তার নতি হয় 0, আর যদি y অক্ষ বা y অক্ষের সমান্তরাল কোনো সরলরেখা থাকে তবে তার নতি হয় অসংজ্ঞাত। এবার আমরা এখানে জানবো যে দুটো সরলরেখা পরস্পরের সমান্তরাল হলে, বা দুটো সরলরেখা পরস্পরের সমান্তরাল কি না সেটা তার নতির সাহায্যে কিভাবে জানা যায়। যদি এই ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি এই সরলরেখাটা আর এই সরলরেখাটা, এরা দুজন পরস্পর সমান্তরাল সরলরেখা। এরা দুজন যদি পরস্পরের সমান্তরাল হয় তবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে এরা সমান পরিমাণ নত হয়ে থাকবে, অর্থাৎ এদের আনতি যদি একটার থিটা হয় অন্যটারও থিটা হবে। উভয়ের আনতি যদি সমান হয় তাহলে সেই ক্ষেত্রে উভয়ের নতি tan থিটা হবে, অর্থাৎ উভয়ের নতিও সমান হবে। তাহলে এখানে সিম্পলি আমরা বুঝতে পারছি দুটো সরলরেখার নতি যদি সমান হয়, নতি সমান হলে তারা পরস্পরের সমান্তরাল হবে। এবার আমরা বের করব যে দুই বা দুইয়ের বেশি বিন্দু একই সরলরেখায় অবস্থিত কিনা আমরা কিভাবে জানব, অর্থাৎ সমরেখ কিনা সেটা নতির সাহায্যে আমরা কিভাবে জানতে পারবো। সাপোজ তিনটে বিন্দু হচ্ছে এ বি সি,
এইভাবে অবস্থিত আছে এ বি সি। এবার আমাদের প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে জানবো নতির সাহায্যে যে এরা এক্স অক্ষের এরা একই সরলরেখায় অবস্থান করছে কি করছে না। সবার ফার্স্টে আমরা এ আর বি যুক্ত একটা সরলরেখা বের করব। তাহলে এ বি যুক্ত একটা সরলরেখাংশ পাচ্ছি, তার নতিটা আমরা খুব সহজেই বের করতে পারবো। ঠিক একইভাবে বি আর সি যুক্ত সরলরেখারও আমরা নতি বের করব এবং এটার নতি অর্থাৎ এ বি যুক্ত সরলরেখার নতি আর বি সি যুক্ত সরলরেখার নতি যদি সমান হয় তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারবো যে এবিসি একই সরলরেখায় অবস্থান করবে। এখানে বিষয়টা আমি একটু বলে দিই, যদি এ বি সরলরেখার নতি যা বেরোয় আর বিসি সরলরেখার নতি একই হয়, আমরা একটু আগেই জানলাম দুটো সরলরেখা পরস্পরের সমান্তরাল হলেও তাদের নতি একই হয়। তাহলে আমাদের মনে এটা সন্দেহ জাগতেই পারে যে এ বি সরলরেখা আর বিসি সরলরেখার নতি সমান হলে এরা দুজন তো পরস্পরের সমান্তরালও হতে পারতো, কিন্তু এরা দুজন পরস্পরের সমান্তরাল হবে না এই কারণে, কারণ সেক্ষেত্রে বি একটা নির্দিষ্ট পয়েন্ট হচ্ছে, কারণ এ বি পরস্পরের সমান্তরাল যদি হতো তবে এমনটা হতে হতো, কিন্তু বি তো এখানে একটা নির্দিষ্ট বিন্দু, সুতরাং এই রকম পরিস্থিতি আসা সম্ভব না। এখানে অবশ্যই এটা একটা নির্দিষ্ট সরলরেখার ক্ষেত্রেই হতে হবে। তাহলে আমরা এখানে স্পষ্টভাবে এই জানলাম তিনটে বিন্দু সমরেখ কিনা সেটা জানার নিয়ম হচ্ছে এই যে দুটো পৃথক পৃথকভাবে বিন্দু দ্বারা গঠিত সরলরেখার আনতি বা নতি যদি সমান হয় এবং সেক্ষেত্রে একটা বিন্দু যদি কমন থাকে বা সাধারণ থাকে তাহলে তারা সমরেখ হবে। অর্থাৎ দুটি জোড়া করে ধরা বিন্দু দ্বারা গঠিত সরলরেখার নতি সমান এবং একটি বিন্দু দুটি জোড়ে কমন থাকলে বা দুটি জোড়ে সাধারণ থাকলে বিন্দু তিনটি সমরেখ। সমরেখ অর্থাৎ যদি আমি এই ক্ষেত্রে বলতে চাই তাহলে আমি এখানে স্পষ্টভাবে এই বলবো যে এ বি সরলরেখাংশ এবং বিসি সরলরেখাংশ এই দুটো সরলরেখাংশের নতি যদি সমান হয় তাহলে এরা সমরেখা হবে, কারণ এক্ষেত্রে বি পয়েন্টটা কমন আছে। হ্যাঁ, এবার আমরা ডিসকাস করব সরলরেখার সমীকরণের বিভিন্ন আকার নিয়ে। সবার ফার্স্টে এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। সমান্তরাল সরলরেখার সমীকরণ। এবার এক্স অক্ষের যদি সমীকরণ আমরা জানতে চাই তো এক্স অক্ষ হচ্ছে এই অক্ষ, এই অক্ষে ওয়াইয়ের স্থানাঙ্ক কি হয়, এই অক্ষের যে কোনো বিন্দুতে ওয়াইয়ের স্থানাঙ্ক হয় 0। তাহলে এক্স অক্ষের সমীকরণটা কি দাঁড়াচ্ছে, এক্স অক্ষের সমীকরণ এই দাঁড়াচ্ছে যে y = 0। এবার আমরা ডিসকাস করব যে এক্স অক্ষের সমান্তরাল কোনো সরলরেখার সমীকরণ। সাপোজ এই সরলরেখাটা এক্স অক্ষের সমান্তরাল কোনো সরলরেখা, আর এই ডিস্টেন্সটা আমাদের সেক্ষেত্রে জানতে হবে যে এক্স অক্ষ থেকে সেই সরলরেখার দূরত্ব কত। এক্ষেত্রে যদি দূরত্বটা আমরা ধরে নিই এ বা বি, আমরা ধরে নিলাম এই ডিস্টেন্সটা বি, তাহলে সেক্ষেত্রে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি দাঁড়াচ্ছে, এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি দাঁড়াচ্ছে, আমরা যদি ঠান্ডা মাথায় দেখি এই সরলরেখাটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা আর এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে বি। তাহলে যে কোনো পরিস্থিতিতে যে কোনো বিন্দুতে এখানে ওয়াইয়ের স্থানাঙ্কটা কি হবে, বি। যে কোনো পরিস্থিতিতে ওয়াইয়ের স্থানাঙ্কটা এখানে হবে কি, বি, যেহেতু এক্স অক্ষ থেকে এর দূরত্বটা হচ্ছে বি একক।
তাহলে আমরা এখানে লিখতে পারবো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হবে y ইকুয়ালস টু বি। আর শর্ত কি? শর্ত এই যে এক্স অক্ষ থেকে সরলরেখার দূরত্ব হবে বি। থেকে সরলরেখার দূরত্ব বি, বা ওই সরলরেখার উপর কোনো বিন্দু স্থানাঙ্ক, সেই ভিত্তিতে আমরা পেয়ে যাচ্ছি 0, বি। তাহলে ফার্স্ট এরটা জিরো কমা বি কেন? যদি কোনো এখানে একটা বিন্দু স্থানাঙ্ক সাপোজ এমনটা দেওয়া থাকে, প্রথমে এক্স এর ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে, বা তার সমান্তরাল সরলরেখার সমীকরণের ক্ষেত্রে হবে ওয়াই অক্ষের সমীকরণ এক্স ইকুয়ালস টু 0, কারণ ওয়াই অক্ষের যে কোনো বিন্দুতে এক্স এর স্থানাঙ্ক কি 0, আর ওয়াই এর স্থানাঙ্ক চেঞ্জ হতেই পারে। তো সেক্ষেত্রে ওয়াই অক্ষের সমীকরণ দাঁড়াচ্ছে এক্স ইকুয়ালস টু 0। একইভাবে ওয়াই অক্ষের সমান্তরাল কোনো সরলরেখার সমীকরণ, ওয়াই অক্ষের সমান্তরাল কোনো সরলরেখার সমীকরণ হবে এক্স ইকুয়ালস টু এ, যদি ওয়াই অক্ষ থেকে সেই সরলরেখার দূরত্ব এ একক হয়ে থাকে। কারণ এই ডিস্টেন্সটা যদি এ একক হয়ে থাকে, তাহলে এই সরলরেখার যে কোনো বিন্দুতে এক্স এর ভ্যালু হবে এ। সেই জন্য ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ এক্স ইকুয়ালস টু এ। হ্যাঁ, এখন আমরা আলোচনা করব সরলরেখার ইম্পর্টেন্ট আকারগুলো নিয়ে। থার্ডে আমাদের আসছে প্রবণতা ছেদিতাংশ আকার। প্রবণতা ছেদিতাংশ আকার, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা কি আমি একটু বলে দিই। ফার্স্ট আমাদের জানতে হবে প্রবণতা ছেদিতাংশ আকারের সমীকরণটা হচ্ছে এমনটা, y ইকুয়ালস টু mx প্লাস c। এখানে সিটা হচ্ছে y অক্ষের ছেদিতাংশ, আর m অ্যাজ ইউজুয়াল গ্রেডিয়েন্ট বা নতি। তাহলে এই দুটো আমরা যদি জানি, তাহলে সেক্ষেত্রে প্রবণতা ও ছেদিতাংশ আকার অর্থাৎ y ইকুয়ালস টু mx প্লাস c সমীকরণ আমরা প্রতিষ্ঠা করতে পারবো। এই সমীকরণটা কিভাবে আসছে আমরা এটা একটু ডিসকাস করে নিই। এক্ষেত্রে আমরা ধরে নিই এটা একটা সরলরেখা যেটা y অক্ষকে এই অংশে ছেদ করেছে, অর্থাৎ এই পোর্শনটা ছেদ করেছে। সরলরেখাটার নাম ধরে নিই এ বি, যেটা এখানে সি বিন্দুতে ওয়াই অক্ষকে ছেদ করেছে, আর এই পয়েন্টটারও একটা নাম যদি দিই, ধরো ডি। আর এই পোর্শনটা অর্থাৎ ওয়াই অক্ষকে যতটা অংশ ছেদ করেছে, আশা করি বোঝাতে পারছি, এই অংশটা, এটার নাম ধরে নিচ্ছি স্মল সি বা সি, কারণ এখানে ওয়াই অক্ষের ছেদিতাংশটাকে আমরা সি ধরেছি আগেই, তাহলে এটা হচ্ছে সি। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস আরেকটা বলে নিই, জিনিসটা হচ্ছে এই, কোনো সরলরেখার সমীকরণ বলতে সেই সরলরেখার সমীকরণে এক্স আর ওয়াইয়ের মধ্যে একটা শর্ত উল্লেখ থাকে, যেই শর্তটা এক্স এবং ওয়াইয়ের নির্দিষ্ট মানগুলোর জন্য প্রযোজ্য হয়, এবং এক্স ও ওয়াইয়ের সেই নির্দিষ্ট মানগুলোই সেই সরলরেখাটার প্রত্যেকটা বিন্দু হয়ে থাকে। তাহলে এই ক্ষেত্রে আমরাও একটা বিন্দু ধরব যারা ওই সরলরেখার প্রত্যেকটা বিন্দু অবস্থান করবে যদি আমরা শর্তটা পূরণ করি। তাহলে আমরা ধরে নিচ্ছি এখানে বিন্দুটা এক্স কমা ওয়াই, বিন্দুটার নাম দিই পি বিন্দু। এবার এই পজিশন থেকে এটা হচ্ছে আমাদের আনতি বা থিটা। আমরা এখানে কি করব, এই পি বিন্দু থেকে এখানে লম্ব অঙ্কন করব। তাহলে পি বিন্দু থেকে যদি আমরা এখানে লম্ব অঙ্কন করি, তাহলে এটা মূল বিন্দু, মূল বিন্দু থেকে এই ডিস্টেন্সটা কত হবে, যেহেতু পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই, সুতরাং এই ডিস্টেন্সটা হবে এক্স। ঠিক একইভাবে যদি এই ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটা হবে ওয়াই। এবার এই সি বিন্দু থেকে আমরা যদি এই সরলরেখা অর্থাৎ এটা যদি নাম আমরা পি এম দিই, পি ছিল আমাদের এই পয়েন্টটা যেটার স্থানাঙ্ক এক্স ওয়াই ধরছি, আর এম হচ্ছে পি থেকে এর উপর অঙ্কিত লম্ব। এবার সি থেকে আমরা পি এম এর উপর যদি লম্ব আঁকি, সেই লম্বটা কি হচ্ছে, এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। আমি প্রথমেই ডিসকাস করলাম এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স, তবে এই সি এটা যদি এন হয়ে থাকে, তবে এই ডিস্টেন্সটাও হচ্ছে এক্স। স্পষ্টভাবে আমি বিষয়টা বলে দিই। আমরা এখানে একটা ত্রিভুজ পাচ্ছি পি সি এন,
যেহেতু এটা এন ধরলাম, পিসিএন ত্রিভুজ যার সিএনটা হচ্ছে এক্স, আর পিএনটা যদি আমরা বের করতে চাই তাহলে স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি এই ডিস্টেন্সটা হচ্ছে সি, সুতরাং এই ডিস্টেন্সটাও হচ্ছে সি, আর এই গোটাটা ছিল আমাদের ওয়াই, তবে এই ডিস্টেন্সটা কত হচ্ছে ওয়াই মাইনাস সি। আশা করি বোঝাতে পারলাম। তাহলে এবার আমরা যদি সমকোণী ত্রিভুজ পিসিএন নিয়ে চলি, তাহলে পিসিএন এর ট্যান পিসিএন ইকুয়ালস টু কী হচ্ছে, ট্যান মানে আমরা জানি লম্ব বাই ভূমি, এক্ষেত্রে আমাদের লম্ব হচ্ছে পিএন যেটা ওয়াই মাইনাস সি, আর ভূমি হচ্ছে সি ওয়াই যেটার দৈর্ঘ্য হচ্ছে এক্স, এটা। আর ট্যান পিসিএন যেহেতু এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ আমি আগেই ডিসকাস করেছিলাম, সুতরাং এটার ক্ষেত্রে এর ট্যানের ভ্যালু যদি আমাদের নতি হয়ে থাকে তাহলে এর ট্যানের ভ্যালু আমাদের নতি, তাহলে ট্যান পিসিএনকে আমরা লিখতেই পারি এম, যেটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট বা নতি। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম, এম ইকুয়ালস টু ওয়াই মাইনাস সি বাই এক্স। এটাকে একটু গুছিয়ে নিলে আমরা পাচ্ছি এম এক্স ইকুয়ালস টু ওয়াই মাইনাস সি, বা ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি, যে সমীকরণটা ফার্স্টে আমরা ডিসকাস করেছি, যে প্রবণতা আর ছেদিতাংশ আকার হচ্ছে এটা। আমরা এক্ষুনি বুঝতে পারলাম যে বিষয়টা কিভাবে আসছে। নেক্সট আমরা আলোচনা করব বিন্দু প্রবণতা আকার। নামের মধ্যেই বোঝা যাচ্ছে এখানে থাকবে বিন্দু আর প্রবণতা। বিন্দু প্রবণতা আকার, এই ক্ষেত্রে আমাদের সমীকরণটা হচ্ছে এম ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান। এটা হচ্ছে আমাদের বিন্দু প্রবণতা আকারের সমীকরণ। এক্ষেত্রে আমাদের কি কি প্রয়োজন হচ্ছে, এম অর্থাৎ প্রবণতা বা নতি বা স্লোপ গ্রেডিয়েন্ট যা খুশি আমরা বলতে পারি, আর অন্যটা হচ্ছে একটা বিন্দু, সরলরেখার উপরের একটা বিন্দু, সরল রেখাটির উপর একটি বিন্দু যার স্থানাঙ্কটা সিম্পলি x1, y1। তাহলে এই দুটো বিষয় অর্থাৎ সরলরেখার উপরের একটা বিন্দু স্থানাঙ্ক আর নতিটা জেনে থাকলে আমরা বিন্দু প্রবণতা আকারে তার সমীকরণটা এমনটা লিখতে পারি। এর প্রশ্ন হচ্ছে এটা কিভাবে আসছে যদি আমরা দেখতে চাই, সেটাও খুব সহজেই দেখা যাবে। এখানে দেখা যাক, ধরে নিচ্ছি এটাই হচ্ছে একটা সরলরেখা, আর এখানে আমরা দুটো জিনিস জানি, এক হচ্ছে এইটা অর্থাৎ ট্যান, এটা যদি থিটা হয়ে থাকে তবে ট্যান থিটা হচ্ছে এম অর্থাৎ এই নতিটা। আর দ্বিতীয় আর একটা জিনিস জানি, সেটা হচ্ছে এই যেখানে একটা বিন্দু স্থানাঙ্ক হচ্ছে x1, y1। তাহলে আমরা প্রথমে যে জিনিসটা জানতে হবে এই আকারের ক্ষেত্রে সেটা হচ্ছে সরলরেখার উপর একটি বিন্দু আর তার নতি। তাহলে এই হচ্ছে সরলরেখার উপর একটি বিন্দু আর তার নতি হচ্ছে ট্যান থিটা ইকুয়ালস টু এম। এবার আমি আবারও বললাম ওই কথাটা যে কোনো সরলরেখার সমীকরণ অর্থ কি, সমীকরণ অর্থ হচ্ছে এক্স ওয়াইয়ের মধ্যে একটা শর্ত প্রকাশ করবে। তো এক্স ওয়াইটাকে আমরা ধরে নেব এই সরলরেখার উপরে একটা বিন্দু এক্স ওয়াই, এক্স কমা ওয়াই। এবার যদি আমরা স্পষ্টভাবে দেখি তাহলে বিষয়টা এই দাঁড়াচ্ছে, আমরা এক্স ওয়াই থেকে এখানে একটা লম্ব আঁকি, তাহলে এই যে এই ডিস্টেন্সটা এটা হচ্ছে ওয়াই। প্রত্যেকটা নাম দিচ্ছি না, তোমরা যদি এমনি বুঝতে পারো তাহলে নাম দেওয়ার টাইমটা বেঁচে যাবে। তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই, আর এই টোটাল ডিস্টেন্সটা অর্থাৎ মূল বিন্দু থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স। সিম্পল। এবার যদি আমরা এই বিন্দুটা থেকে এর উপর লম্ব আঁকি তাহলে এই ডিস্টেন্সটা কি সেটা আমরা জানতে পারবো। তার আগে আমরা দেখে নিচ্ছি, যেহেতু এই বিন্দুটার স্থানাঙ্ক x1, y1, সুতরাং এই ডিস্টেন্সটা হচ্ছে x1, এখান থেকে এতটা ডিস্টেন্সটা। এবার এই গোটা ডিস্টেন্সটা ছিল x, এইটুকুটা x1, তাহলে এইটুকুটা বাসছে x মাইনাস x1। ঠিক একইভাবে নিচ থেকে অর্থাৎ এই বিন্দু থেকে এই দূরত্বটা হচ্ছে কি y1, যেহেতু এই বিন্দুটার স্থানাঙ্ক y1, x1, y1, সুতরাং y1 হচ্ছে x অক্ষ থেকে এর দূরত্ব। এই গোটা দূরত্বটা ছিল y, তার মধ্যে এইটুকুটা y1, তাহলে এইটুকুটা কতটা বাসছে, এইটুকুটা y1 মানে তো এইটুকুটা y1, তাহলে এইটুকুটা বাসছে y মাইনাস y1। বিষয়টা আশা করি বোঝাতে পারছি। তাহলে এই যে ছোট্ট ত্রিভুজটা পাচ্ছি তার লম্ব বেরোচ্ছে y মাইনাস y1,
আর ভূমি বেরোচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান। সুতরাং আমরা লিখতেই পারি ট্যান থিটা, কারণ এই দুটো অনুরূপ কোণ, ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়ান, বা এম ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বা বাই এক্স মাইনাস এক্স ওয়ান। তাহলে এই ছিল না আমাদের সমীকরণটা, এই যে। তাহলে আমরা দ্বিতীয়টাও জেনে গেলাম যে কীভাবে হচ্ছে। তাহলে দ্বিতীয় এই শর্ত আমরা অ্যাপ্লাই করতে পারবো যদি কোনো সরলরেখার উপরে একটি নির্দিষ্ট বিন্দু এবং তার নতি আমাদের জানা থাকে। নেক্সট আমরা করব দুটো বিন্দু আকার, অর্থাৎ কোনো সরলরেখার উপর দুটো বিন্দু স্থানাঙ্ক জানা থাকলে তার সমীকরণ কিভাবে করব। এক্ষেত্রে আমাদের দুটো বিন্দু অর্থাৎ আমাদের জানা থাকতে হবে সরলরেখার উপর দুটি বিন্দু স্থানাঙ্ক, সরল রেখাটির উপর দুটি বিন্দু স্থানাঙ্ক। তো দুটি বিন্দু স্থানাঙ্ক যদি এখানে x1, y1 একটা আর অপরটা x2, y2 হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের সমীকরণটা কি দাঁড়াচ্ছে দেখা যাক। সেক্ষেত্রে আমাদের সমীকরণটা এমন দাঁড়াবে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইকুয়ালস টু y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। যদি দুটো বিন্দু স্থানাঙ্ক এমনটা হয়ে থাকে তবে সেই দুটো বিন্দুর সাহায্যে আমরা যে সরলরেখাটা পাবো তার সমীকরণ হচ্ছে এমনটা। কিভাবে হচ্ছে চলো দেখা যাক। এই ক্ষেত্রে আমরা যা যা জানি, ধরছি এটা একটা বিন্দু যেটা হচ্ছে x2, y2, এটা একটা বিন্দু যেটা হচ্ছে x1, y1। এরপর আমাদের সমীকরণ গঠনের জন্য একটা বিন্দু ধরে নেব x, y, সেটা হচ্ছে এটা x, y। এর প্রথমে এখান থেকে যদি আমরা লম্ব অঙ্কন করি আর এখান থেকে একটা লম্ব আঁকি, তাহলে এই যে পয়েন্টটা, অর্থাৎ এক্ষেত্রে সরল রেখাটা x অক্ষের ধনাত্মক দিকে যতটা কোণে নত, অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি আনতিটা যত, এই আনতিটা এই ক্ষেত্রেও সমান, কারণ এই দুটো অনুরূপ কোণ। তাহলে ট্যান এটা বের করতে পারবো আমরা এতক্ষণ যেভাবে করছিলাম ঠিক সেইভাবেই। এই ডিস্টেন্সটা কতটা বেরোবে? এই ডিস্টেন্সটা বেরোবে y মাইনাস y2, y1 মাইনাস y2। একইভাবে এই ডিস্টেন্সটা বেরোবে x1 মাইনাস x2। তাহলে একইভাবে আমরা এটা, অর্থাৎ গ্রেডিয়েন্ট বা ট্যান থিটা, যদি এই কোণটার মান থিটা হয়ে থাকতো তাহলে সেটা কি বেরোবে? m ইকুয়ালস টু আমাদের বেরোবে y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2। যেহেতু এটা ট্যান থিটার ভ্যালু লম্ব বাই ভূমি, ঠিক একই জিনিস যদি আমরা এইখানে আবার ভাবি, অর্থাৎ এই ছোট্ট পোর্শনটাই উপরে, তাহলে এই কোণটাই এখানেও হচ্ছে আমাদের। আর এই ক্ষেত্রে এই ডিস্টেন্সটা কি দাঁড়াবে? এই ক্ষেত্রে এই ডিস্টেন্সটা দাঁড়াবে y মাইনাস y1। যদি ঠিক মতো বোঝার চেষ্টা করো, কারণ এই গোটা ডিস্টেন্সটা হচ্ছে y, তার মধ্যে এখান থেকে এতটা ডিস্টেন্স হচ্ছে y1, তাহলে এইটুকুটা বাসছে এটা কি y মাইনাস y1। একইভাবে এইটুকু ডিস্টেন্সটা আমাদের বেরোবে x মাইনাস x1। তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা গ্রেডিয়েন্ট ধরি, সেক্ষেত্রেও আমাদের বেরোবে m ইকুয়ালস টু y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1। যেহেতু দুটোই সেম, কারণ এই কোণটা আর এই কোণটা তিনটে একই কোণ, সুতরাং ট্যান থিটা যদি বের করতে চাই এই তিনটে কোণেরই মান থিটা ধরে, সেই তিনটেও সমান বেরোবে। তাহলে সেই ভিত্তিতে এটা আর এটা সমান। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে এই যে y মাইনাস y1 ডিভাইডেড বাই x মাইনাস x1 ইকুয়ালস টু y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2, যেটা ছিল আমাদের এটা ফার্স্টে আমরা ডিসকাস করেছি। এবার নেক্সট আসবো আমরা y অক্ষের ছেদিতাংশ আকারে, y না ছেদিতাংশ আকারে, অর্থাৎ x আর y উভয়ই থাকবে সেক্ষেত্রে ছেদিতাংশ। এর আগে আমরা প্রবণতা ও ছেদিতাংশ আকার, প্রবণতা ছেদিতাংশ আকারের ক্ষেত্রে সেখানে শুধুমাত্র y অক্ষের ছেদিতাংশ ছিল, কিন্তু এই ক্ষেত্রে ছেদিতাংশ আকার মানে এখানে x, y উভয় অক্ষেরই ছেদিতাংশ আমাদের জানতে হবে সমীকরণটা পেতে হলে।
তাহলে আমাদের এখানে জানতে হবে বা জানা থাকতে হবে সরল রেখা দ্বারা এক্স ও ওয়াই অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য। দৈর্ঘ্য আমরা যদি এখানে ধরে নিই এ হচ্ছে এক্স অক্ষের ছেদিতাংশ এবং বি হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ, তাহলে আমাদের সমীকরণটা দাঁড়াচ্ছে এমন এক্স বাই এ ইকুয়ালস টু এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। কীভাবে আমরা সমীকরণটা পাচ্ছি চলো দেখা যাক। ফার্স্টে ধরে নিই সরলরেখাটা এমনটা, কারণ এই ক্ষেত্রে সরলরেখাটাকে এক্স আর ওয়াই দুটো অক্ষকেই ছেদ করতে হবে, না ছাড়া আমরা বের করতে পারবো না। এবং এই ডিস্টেন্সটা আমি ধরলাম যে এক্স অক্ষের ছেদিতাংশ কত এ, আর ওয়াই অক্ষের ছেদিতাংশ ধরলাম বি। এতটা আশা করি কারো বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না। আর এটা যদি আমি নাম দিয়ে দিই এ ও সি, এমনটা নাম দিয়ে দিলাম তিনটে পয়েন্টের। এবার এই সরলরেখার উপর আমরা একটা বিন্দু নিলাম এক্স কমা ওয়াই, যার স্থানাঙ্ক, কারণ আমাদের সমীকরণ গঠন করতে এক্স ওয়াই নিতেই হবে। সেখান থেকে আমরা এর উপর লম্ব আঁকলাম। তাহলে এখন ঠান্ডা মাথায় বোঝো, এখানে একটা ত্রিভুজ আমাদের আছে, গোটা কমপ্লিট ত্রিভুজ। আমরা ধরে নিচ্ছি এই যে পি লম্বটা আঁকলাম, এটা হচ্ছে পি এন, এন বিন্দুতে ওসিকে ছেদ করছে। তাহলে আমরা এখানে যে দুটো ত্রিভুজ পাচ্ছি, অর্থাৎ ত্রিভুজ এ ও সি একটা, অন্য ত্রিভুজটা পাচ্ছি ত্রিভুজ পি এন সি। এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশ্য। সদৃশ্য কারণ কি? কারণ এর এই যে এই বাহুটা দেখছো, এটা এর উপর লম্ব, এটা তো লম্ব আমরা জানি। আর দুটো ত্রিভুজ কখন যদি সদৃশ্য হয়ে থাকে তাহলে তাদের অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। এবার আমরা এই বড় ত্রিভুজটার অনুরূপ বাহু তো বি আর এ দেখতেই পাচ্ছি, কিন্তু এই ছোট্ট ত্রিভুজটার সেই বি এর অনুরূপ বাহুই কত আর এ এর অনুরূপ বাহুই কত সেটা আমাদের বের করে নিতে হবে। সিম্পল, যেহেতু পি এর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, সুতরাং পি এন এর দৈর্ঘ্য হচ্ছে ওয়াই। একইভাবে যেহেতু পি এর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, অর্থাৎ এক্স এর স্থানাঙ্কটা হচ্ছে এক্স, সুতরাং ও এ ও এন এই ডিস্টেন্সটা হচ্ছে এ। তাহলে এই যে এন সি ডিস্টেন্সটা কত দাঁড়াচ্ছে, এখানে এই গোটাটা ছিল এন, তার মধ্যে এইটুকুটা হয়ে যাচ্ছে এক্স। তাহলে এন সি বা সি এন ডিস্টেন্সটা আমাদের দাঁড়াচ্ছে এ মাইনাস এক্স। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম। তাহলে এই যে ছোট্ট ত্রিভুজটা এখানে দাঁড়াচ্ছে, এর এই বাহুটা ওয়াই, এই বাহুটা এ মাইনাস এক্স। এবার দুটো ত্রিভুজ সদৃশ্য হওয়ার দরুন এদের অনুরূপ বাহুর অনুপাত সমান হবে। তাহলে এই বাহুটার অনুরূপ বাহু দুটোর অনুপাত আমি ধরছি একটা এও একটা ওসি, এও ওসি, আর এওর অনুরূপ বাহু হচ্ছে পিএন, তাহলে এর হবে পিএন। একইভাবে ওসির অনুরূপ বাহু হচ্ছে এক্ষেত্রে এনসি, সুতরাং এখানে নিচে হচ্ছে এনসি। এবার যদি আমরা মানগুলো বসাই তবে দেখা যাক কী পাওয়া যাচ্ছে। এ ওর ক্ষেত্রে আমরা পাচ্ছি বি, ওসির ক্ষেত্রে আমরা পাচ্ছি এ। একইভাবে পিএন এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, পিএন এর ক্ষেত্রে পাচ্ছি ওয়াই, আর এনসির ক্ষেত্রে পাচ্ছি এ মাইনাস এক্স। এ মাইনাস এক্স আমি এখানে আগেই বের করে দেখিয়েছি। এবার এখানে যদি আমরা কোনাকোনি গুণ করতে চাই বা একটু গুছিয়ে নিই, তাহলে কি পাচ্ছি, এখানে আমরা পাচ্ছি এ মাইনাস এক্স বাই এ ইকুয়ালস টু ওয়াই বাই বি, বা এটাকে ভেঙে নিই তবে পাচ্ছি এ বাই এ মাইনাস এক্স বাই এ ইকুয়ালস টু ওয়াই বাই বি। এ বাই এ মানে 1, কারণ এ ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর এই টার্মটা এদিকে এলে আমরা পেয়ে যাচ্ছি ওয়াই বাই বি প্লাস এক্স বাই এ ইকুয়ালস টু 1, বা এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। এটার মানেই আমরা জানতে চাইছিলাম, যেটা অলরেডি আমরা প্রথমে ডিসকাস করেছিলাম, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1 ছেদিতাংশ আকারের সমীকরণ, সেটা আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে এই ক্ষেত্রে যদি কখনো আমরা সরল রেখাটির দ্বারা এক্স ও ওয়াই অক্ষ দুটোর ছেদিতাংশের দৈর্ঘ্য পেয়ে থাকি, তবে সেক্ষেত্রে অনায়াসে তার সমীকরণটা পেয়ে যাব সরলরেখার এইটা। লাস্ট সমীকরণ আকার 7 নম্বর, এটা হচ্ছে অভিলম্ব আকার। এই ক্ষেত্রে আমাদের যে যে জিনিসগুলো জানতে হবে সেটা হচ্ছে এই মূল বিন্দু থেকে সরলরেখার উপর
অর্থাৎ ওই নির্দিষ্ট সরলরেখাটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য মূল বিন্দু থেকে সরল রেখাটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য আর সেই অঙ্কিত লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ উৎপন্ন করছে। তাহলে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এবং লম্বটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ উৎপন্ন করছে, বা ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের মান। এই দুটো জিনিস আমাদের জানতে হবে এই সমীকরণের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা ধরে নেব যে মূল বিন্দু থেকে সেই লম্বের দৈর্ঘ্য হচ্ছে পি একক, অর্থাৎ লম্বটা হচ্ছে পি একক, এবং লম্বটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে সেই উৎপন্ন কোণটা হচ্ছে আলফা। আলফা তাহলে এই ক্ষেত্রে আমাদের সমীকরণটা যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এমনটা, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। আর এর ক্ষেত্রে আমি একটু জিনিস বলে নিই, এই সমীকরণটা আমরা এখনই আলোচনা করব কিভাবে এই সমীকরণটা পেলাম। এই সমীকরণের ক্ষেত্রে আমাদের আগের সমীকরণটা অর্থাৎ ছেদিতাংশ আকারের ফর্মটা কাজে লাগবে। ছেদিতাংশ আকারে আমাদের এই দুটো অর্থাৎ সরলরেখাটা যেভাবে ছেদ করছিল সেই দুটো ছেদিতাংশটার দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে আমাদের এই ক্ষেত্রে। তাহলে দেখা যাক কিভাবে এই সমীকরণটা আসছে। আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের একটা সরলরেখা, নাম দিয়ে দিই এম এন। এবি যেটা হচ্ছে এবি সরলরেখা যার এম বিন্দুতে এক্স অক্ষকে এবং এম বিন্দুতে ওয়াই অক্ষকে এবং এন বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করেছে। এটা মূল বিন্দু। এখান থেকে আমি ধরে নিচ্ছি অঙ্কিত লম্ব হচ্ছে এটা, যেটা হচ্ছে কিউ বিন্দুতে ছেদ করে। মূল বিন্দু হচ্ছে ও, তাহলে এটা হচ্ছে অঙ্কিত লম্ব। এর দৈর্ঘ্য তাহলে কত? পি, আর এই কোণটা হচ্ছে আলফা। এতদূর আশা করি কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এবার নেক্সট আমরা ডিসকাস করব এখান থেকে এটা কিভাবে আসছে। ফার্স্ট এই যে এই ছবিটা দেখতে পাচ্ছ, ছবিটা আমি বড় করে পাশে এখানে, তাহলে সুবিধা হবে বোঝাতে। আমাদের ছবিটা ছিল এমনটা, এটা হচ্ছিল এম, এটা এন, এটা ও, এই লম্বটা ছিল এটা কিউ, আর এটা ছিল আলফা। সিম্পল। আর এটা ছিল আমাদের পি। তাহলে আমরা এবার ডিসকাস করি কিভাবে করব। আমি বললাম ছেদিতাংশ আকারের সমীকরণটা যদি ব্যবহার করতে চাই তার জন্য আমাদের ও এম অর্থাৎ ওয়াই অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্য লাগবে, আর ও এন অর্থাৎ এক্স অক্ষের ছেদিতাংশের দৈর্ঘ্যটা আমাদের বের করতে হবে। তো সেই দৈর্ঘ্যটাই আমরা বের করব কার সাহায্যে? যে দুটোর মান আমরা জানি, অর্থাৎ পি আর আলফাকে ইউজ করে। কিভাবে দেখা যাক, যেহেতু ও বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব এটা, সুতরাং এই কোণটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে এই ত্রিভুজটা অর্থাৎ কিউ ও এন ত্রিভুজের ক্ষেত্রে যদি আমরা সাইন আলফা বের করতে চাই, সাইন আলফার ভ্যালুটা কী বেরোচ্ছে দেখা যাক। সাইন আলফা আমাদের বেরোচ্ছে, এই কোণটা ধরছি, তাহলে এই ক্ষেত্রে আমাদের লম্ব এটা, অতিভুজ এটা, তাহলে আমাদের সাইন আলফা কী বেরোবে? এটা ধরছি আমরা, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি কজ ধরা যাক, কারণ সাইন ধরলে আমাদের এটার বাহু আসছে যেটাকে আমরা কাজে লাগাতে পারবো না। তবে কজ নিলে হচ্ছে এটা আমাদের ভূমি, এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে এটাকে আমরা লিখতে পারবো ও কিউ ডিভাইডেড বাই ও এন। ও কিউটা কার দৈর্ঘ্য? ও কিউটা হচ্ছে পি এর দৈর্ঘ্য, তাহলে ও কিউ এর জায়গায় আমরা পি বসাতে পারছি, ও এন এর জায়গায় ও এন থাক। তবে এটা হচ্ছে আমাদের কজ আলফা। এবার আমি যেহেতু বললাম ছেদিতাংশ আকারের হেল্প আমরা নেব, তাই এই যে এক্স অক্ষের ছেদিতাংশ হচ্ছে ও এন, তার মানটা আমরা এখানে কি পাচ্ছি? ও এন সমান সমান আমরা পাচ্ছি পি বাই কজ আলফা। এবার আমরা এক্স অক্ষের ছেদিতাংশ অর্থাৎ এম ওটা বের করার চেষ্টা করব। তাহলে এম ওটা বের করার জন্য আমাদের এই ত্রিভুজটার সাহায্য নিতে হবে। এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এটা ছিল আলফা। আমরা তবে কোনোভাবে যদি এই কোণটা পেয়ে যাই বা এই কোণটা পেয়ে যাই তাহলে খুব সহজে এটা করা যাবে। তো ঠান্ডা মাথায় ভাবো, এখানে এই গোটাটা ছিল 90 ডিগ্রি, তার মধ্যে এইটুকুটা কি? আলফা।
তাহলে 90 মাইনাস এম ও কিউ হচ্ছে আলফা। তাহলে যেহেতু 90 ডিগ্রি মাইনাস কোণ এম ও কিউ ইকুয়ালস টু আলফা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি, অপর এই দুটো সমষ্টি তাহলে কত হবে? একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে এটা 90 ডিগ্রি, অর্থাৎ এই দুটো সমষ্টি 90 ডিগ্রি হতে হবে। আমি বিষয়টা আরও ভেঙে লিখছি। ত্রিভুজ এম ও কিউ এর কোণ ও কিউ এম প্লাস কোণ ও এম ও কিউ এম ও প্লাস কোণ এম ও কিউ ইকুয়ালস টু 180 ডিগ্রি। ত্রিভুজটির তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। তার মধ্যে এখানে আমরা জানি ও কিউ এমটা 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি। বাকি দুটো কোণ থাকছে কিউ এম ও প্লাস এম ও কিউ 180 ডিগ্রি। এই 90টা এই সাইডে এলে -90 হবে। তাহলে স্পষ্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে কিউ এম ও কোণটা কী দাঁড়াচ্ছে? কিউ এম ও কোণটা হচ্ছে 180 মাইনাস 90 হয়ে এখানে 90 হয়ে গেল। এই কোণটাকেও এইদিকে আনলে এটা মাইনাস হচ্ছে, অর্থাৎ এম ও কিউ। আর আমরা একটু আগেই জানলাম যে 90 মাইনাস এম ও কিউ কি? আলফা। কারণ এক্ষেত্রে আমরা দেখলাম এই গোটা কোণটা 90, তার মধ্যে এইটুকু কোণ অর্থাৎ এম ও কিউ বাদ গেলে পড়ে থাকছে আমাদের আলফাটা। তাহলে আমরা লিখতেই পারি কিউ এম ও ইকুয়ালস টু আলফা। এটাকে আমরা কাজে লাগাবো। তাহলে কিউ এম ও আমাদের কোন কোণটা হচ্ছে? আমাদের এই কোণটা। তাহলে এই কোণটার মানও আলফা। যদি এই কোণটার মান আলফা হয় তাহলে এটার মানও আলফা আমরা পেয়ে গেলাম। এবার এই ত্রিভুজ থেকে আমরা সাইনের ফর্মুলা যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে সাইন আলফা ইকুয়ালস টু, আমরা এই কোণটা নিয়ে কাজ করছি, তাহলে এটার সাপেক্ষে আমাদের লম্ব কোণটা হচ্ছে এটা, অর্থাৎ ও কিউ, আর অতিভুজ হচ্ছে ও এম। তাহলে সাইন আলফা ইকুয়ালস টু ও কিউ ডিভাইডেড বাই ও এম। তবে সাইন আলফা ইকুয়ালস টু ও কিউ এর দৈর্ঘ্য হচ্ছে পি, আর ও এমটা আমরা জানি না, এটা আমাদের বের করতে হবে ওয়াই অক্ষের ছেদিতাংশ এটা, সেই জন্য। তাহলে ও এম হচ্ছে আমাদের পি বাই সাইন আলফা। এবার আমরা দুটো জিনিস বের করলাম এখানে। একটা হচ্ছে এক্স অক্ষের ছেদিতাংশ ও এন, যার ভ্যালু হচ্ছে পি বাই কজ আলফা, আর একটা হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ ও এম, যার ভ্যালু হচ্ছে পি বাই সাইন আলফা। আমরা ছেদিতাংশ আকারের সমীকরণটা কি শিখেছিলাম যদি আমরা একটু দেখি, সেটাই শিখেছিলাম এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, যেখানে এ বি যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষের ছেদিতাংশ। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি সেভাবে লিখতে চাই তাহলে আমাদের এখানে হবে এক্স বাই ও এন প্লাস ওয়াই বাই ও এম বা এম ও ইকুয়ালস টু 1, কারণ এক্স অক্ষের ছেদিতাংশ হচ্ছে ও এন, ওয়াই অক্ষের ছেদিতাংশ হচ্ছে ও এম বা এম ও। তাহলে সেই হিসাবেই দেখা যাক এক্স বাই ও এন এর ভ্যালু আমরা অলরেডি বের করে রেখেছি পি বাই কজ আলফা। পিটা নিচে হবে কজ আলফা, তার নিচে যদি আমরা কজ আলফা ধরি তো ধরাই যাক, পরের লাইনে আমি এটাকে কারেকশন করে নিচ্ছি, ওয়াই মানে গুছিয়ে নিচ্ছি, এমওর ভ্যালুটাও আমরা বের করেছি, বা ও এম পি বাই সাইন আলফা। তাহলে এটা হচ্ছে পি বাই সাইন আলফা ইকুয়ালস টু 1। তাহলে এই রাশিটা কজ আর সাইন উপরে উঠে হয়ে যাবে কজ আলফা, অর্থাৎ এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা, আর দুটোরই নিচে কি আছে? পি ইকুয়ালস টু 1। তাহলে এই পিগুলো এইদিকে এলে সমীকরণটা চলে আসছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। আশা করি আমি বোঝাতে পারলাম যেটা বোঝাতে চাইছিলাম। এই হচ্ছে আমাদের সমীকরণ যেটা আমরা ফার্স্টে ডিসকাস করেছি। এই হলো আমাদের 7টা সমীকরণ। আমরা 7টা সমীকরণ আকার বিভিন্ন পরিস্থিতিতে। সবার ক্ষেত্রে তোমরা এই জিনিসটা নোট করার সময় খেয়াল রাখবে কি কি জিনিস আমাদের জানা প্রয়োজন আর তাদের কি নাম হিসেবে ধরা হয়েছে, সেই ভিত্তিতে সমীকরণটা কি কি। এর মজার বিষয় হচ্ছে আমরা প্রত্যেকটা সমীকরণ থেকে প্রত্যেকটা সমীকরণে যেতে পারি, শুধুমাত্র প্রথম দুটো সমীকরণের ক্ষেত্রে সেই বিষয়টা হবে না। কারণ প্রথম দুটো সমীকরণের ক্ষেত্রে এক্স ওয়াই দুটো ভেরিয়েবলসই ছিল না। প্রথম দুটো বলতে আমি বোঝাতে চাইছি যে ফার্স্টে আমরা ডিসকাস যেটা করেছিলাম, অর্থাৎ এই যে এখানে আমরা প্রথমের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এখানে দুটো ভেরিয়েবল নেই, অর্থাৎ y ইকুয়ালস টু 0, y ইকুয়ালস টু বি, এক্স অক্ষ বা এক্স অক্ষের সমান্তরাল সমীকরণের ক্ষেত্রে। তো এই সমীকরণগুলোকে অন্যান্য সমীকরণ আকারে প্রকাশ করা সম্ভব হবে না, এই ক্ষেত্রেও না। কিন্তু বাকি যে সমীকরণগুলো আমরা শিখলাম, অর্থাৎ 3, 4, 5, 6, 7, এই সমীকরণগুলোকে একটা থেকে অন্যটায় নিয়ে যাওয়া সম্ভব এবং তার মাধ্যমে আমরা বিভিন্ন অঙ্ক সলভ করতে পারবো। তবে চলো এবার আমরা অঙ্ক সলভ করব। আবার আমরা চলে এসেছি এসএন দে অর্থাৎ সৌরেন্দ্রনাথ দে ছায়া প্রকাশনী ম্যাথমেটিক্স বইটাতে। এখানে আবার এমসিকিউ এর 18 নম্বর কোয়েশ্চেনটা দেখা যাক কি বলেছে। এখানে বলেছে
3x প্লাস 4y প্লাস 15 ইকুয়ালস টু 0 সরলরেখার মূল বিন্দু থেকে দূরত্ব নিচের কোণটির সঙ্গে সমান হবে। তাহলে এখানে সরলরেখার মূল বিন্দু থেকে দূরত্ব আমি ফার্স্টে এটা ডিসকাস করলাম এই কারণে, কারণ 7 নম্বর সমীকরণটা আমরা এখনই আলোচনা করলাম, যে ক্ষেত্রে মূল বিন্দু থেকে সরলরেখার দূরত্ব আমরা পাচ্ছিলাম, আমাদের প্রয়োজন হচ্ছিল। আমি একটুখানি জিনিসটা আবার দেখিয়ে দিচ্ছি। এখানে এটা হচ্ছিল আমাদের মূল বিন্দু থেকে সরলরেখাটার দূরত্ব, যার ভ্যালু আমরা পি ধরছিলাম, আর এই কোণটাকে ধরছিলাম আমরা আলফা। তো 18 নম্বর কোয়েশ্চেন আমাদের যে সমীকরণটা আছে সেটা হচ্ছে এমনটা, 3x প্লাস 4y প্লাস 15 ইকুয়ালস টু 0। যেহেতু বোঝাটা আমাদের মেন উদ্দেশ্য, তো আমি এখানে টাইম নিয়ে বিষয়টা ভালো মতো ক্লিয়ার করে দিই। এখানে আমাদের অভিলম্ব আকার আছে। অভিলম্ব আকারে আমরা জানি x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়ালস টু পি, এই হয় আমার সমীকরণ। কিন্তু এখানে এই সমীকরণটাকে যদি আমি এই আকারে আনতে যাই, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে। ফার্স্টে আমি এটাকে এইভাবে নিলাম, 3x প্লাস 4y ইকুয়ালস টু -15। এবার এখানে যদি আমাদের কজ হয় আর এখানে যদি সাইন হয়, তাহলে এই 3টা হচ্ছে কজের ক্ষেত্রে আমরা জানি ভূমি বাই অতিভুজ হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের ভূমিটা হতে হবে 3, আর সাইনের ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ হয়। যেহেতু এখানে ওয়াইয়ের পাশে সাইন হয় আর এক্সের পাশে কজ হয়, তাই আমাদের এক্সের পাশে কজ যদি আমাদের প্রয়োজন হয়, তাহলে এই 3টাকে আমাদের ভূমি ধরতে হবে। ঠিক একইভাবে ওয়াইয়ের পাশে যদি আমরা সাইনের প্রয়োজন হয়, তাহলে এই 4টাকে আমাদের লম্ব ধরতে হবে। তাহলে লম্ব আর ভূমি যদি আমরা জানি, ভূমি এক্ষেত্রে 3 আর লম্ব যদি 4 হয়, তাহলে সেক্ষেত্রে আমরা অতিভুজ পেয়ে যাব √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার 25, অর্থাৎ 5। আশা করি আমি বোঝাতে পারছি। তাহলে যেহেতু এখানে পি এর ভ্যালুটা ঋণাত্মক হয় না, আমি আরেকবার বিষয়টা বলে দিই, পি এর ভ্যালুটা ঋণাত্মক হয় না, তাহলে এখানে কি হচ্ছে, সেই জন্য আমাদের এইখানে ভ্যালুটা মাইনাসে নিতে হবে। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারছি। √25 প্লাস -5 হয়, এখানে আমাদের -5 নিতে হবে। তাহলে এই ক্ষেত্রে বিষয়টা কি দাঁড়াচ্ছে, 3/-5 আমাদের যদি এখান থেকে কমন নিই, অর্থাৎ আমি বিষয়টা এইভাবে বোঝাতে চাইছি, এখান থেকে 15 আছে, এটাকে আমরা 3 রেখে -5টা এখানে নিচে নিয়ে নিচ্ছি। তাহলে রাশিটা কি দাঁড়াচ্ছে, 3/-5 বা -3/5x প্লাস -4/5 y ইকুয়ালস টু 3। এবার এই 3/5টা যদি কজের ভ্যালু হয়, তবে এটা সেই সাপেক্ষে সাইনের ভ্যালু। এটা কজের ভ্যালু, এটা সাইনের ভ্যালু হলে এই 3টা কি হচ্ছে, এর সাথে যদি আমরা কম্পেয়ার করি, খুব সহজেই বুঝতে পারছি পি এর ভ্যালুটা কি 3। আর এখানে সব সময় খেয়াল রাখবে, লম্ব অভিলম্ব আকারের ক্ষেত্রে পি এর ভ্যালু কিন্তু কখনোই ঋণাত্মক হবে না। তো এই ক্ষেত্রে পি এর ভ্যালু ঋণাত্মক না করার জন্য আমরা এখানে নিচে -5টা নিলাম, আর আমাদের সমীকরণটা দাঁড়ালো এই। তাহলে এটা যদি কস আলফা হয়ে থাকে, তবে এটা সাইন আলফা, আর এটা হচ্ছে আমাদের P3, যেটা মূল বিন্দু থেকে সরলরেখাটার দূরত্ব, লম্ব দূরত্ব। প্রশ্নে এটাই জানতে চেয়েছিল। 18 নম্বর কোয়েশ্চেনটা যদি দেখো, মূল বিন্দু থেকে দূরত্ব নিচের কোণটা সমান, তাহলে আমাদের ফার্স্ট অপশন হচ্ছে অপশন 3 একক, তাহলে এ অপশন হচ্ছে আমাদের আনসার। নেক্সট আমরা অন্য কোনো একটা অঙ্কে যাওয়া যাক। নেক্সট আমরা চলে আসছি 18 নাম্বার আমরা করলাম, 19 নাম্বারে চলে আসা যাক। কি বলেছে, নিচে কোন সমীকরণটি এত এত বিন্দু দুটো সংযোগ সরলরেখার সমীকরণ। তাহলে এখানে দুটো বিন্দু বলেছে। আমরা শিখেছিলাম 4 নাম্বারে কি শিখেছিলাম, বিন্দু প্রবণতা। 5 নাম্বারে আমরা শিখেছিলাম দুটো বিন্দুর সমীকরণ, যেটা হচ্ছে এমনটা ছিল, y - y1 ডিভাইডেড বাই x - x1 ইকুয়ালস টু y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2। এটা আমরা শিখেছিলাম দুটো বিন্দুর স্থানাঙ্ক যদি x1, y1 আর x2, y2 আমাদের জানা থাকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের x1, y1 আর x2, y2 জায়গায় কি জানা আছে, দুটো বিন্দু আমাদের জানা আছে। এটা 19 নাম্বার কোয়েশ্চেন, -3, -4 একটা, আর অন্যটা হচ্ছে 2, 5। তাহলে ধরে নিই এটাকে x1, এটাকে y1, এটাকে x2, এটাকে y2 দিয়ে সমীকরণ ফেলা যাক, দেখা যাক কি হচ্ছে। তাহলে y - y1 অর্থাৎ -4 বাই x - x1 অর্থাৎ -3 ইকুয়ালস টু y1 অর্থাৎ -4 মাইনাস y2 অর্থাৎ 5, x1 অর্থাৎ -3 -2। তাহলে এই সমীকরণটাকে গুছিয়ে দেখা যাক এই অপশনের কোন সমীকরণের সাথে মিলছে। তাহলে y + 4 ডিভাইডেড বাই x + 3, এখানে দাঁড়াচ্ছে -9 ডিভাইডেড বাই -5, মাইনাস ক্যান্সেল হচ্ছে, কোনাকুনি গুণ করলে আমরা পাচ্ছি 9x + 27 ইকুয়ালস টু 5y + 20, অর্থাৎ 9x - 5y
ইকুয়ালস টু হচ্ছে 20 মাইনাস 27, অর্থাৎ 9x মাইনাস 5y ইকুয়ালস টু মাইনাস 7। এটা আমাদের ইকুয়েশন আসছে। এটার মতো ইকুয়েশন এই যে এটা, এখানে প্লাস 7 আছে, আমাদের এই মাইনাস 7টা যেহেতু এই পারে আছে, এটাকে যদি এই সাইডে আমরা নিয়ে নিই তাহলে সমীকরণটা কী হচ্ছে 9x মাইনাস 5y প্লাস 7 ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের অপশান নাম্বার সি। কোয়েশ্চেনটা আমরা কীভাবে সলভ করলাম আশা করি বুঝতে পারলে। এক্ষেত্রে আমাদের বলে দিয়েছিল দুটো বিন্দু, আর দুটো বিন্দুর সাহায্যে আমরা সমীকরণ বের করতেই পারি বিন্দু আকার সমীকরণ থেকে। নেক্সট আমরা করি অন্য একটা অঙ্ক, দেখা যাক 17 নাম্বারটা। এখানে বলেছে এই সরলরেখা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ওপর ছেদিতাংশ যথাক্রমে কত। তাহলে আমরা এখানে স্পষ্ট বুঝতে পারছি আমাদের ছেদিতাংশ আকারের প্রয়োজন আছে এক্ষেত্রে। তাহলে ফার্স্টে সমীকরণটা টুকে নিই, কী বলেছে ওরা। সমীকরণটা বলেছে 7x প্লাস 8y প্লাস 56 ইকুয়ালস টু 0। এক্স অক্ষ আর ওয়াই অক্ষের ছেদিতাংশ আমাদের প্রয়োজন হচ্ছে। আমরা ছেদিতাংশ আকারের সমীকরণটা যদি একটু মনে করি তাহলে এটা হচ্ছে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, যেখানে এ হচ্ছে এক্স অক্ষের, বি হচ্ছে ওয়াই অক্ষের ছেদিতাংশ। তাহলে এই সমীকরণটাকেও কেন আমরা এরকমভাবে নিয়ে আসি না, তাহলে আনা যাক এরকম, দেখা যাক কী হচ্ছে 7x প্লাস 8y ইকুয়ালস টু মাইনাস 56। তাহলে এই 56টাকে বাই করে নিলে আমরা পাচ্ছি 7x বাই মাইনাস 56 প্লাস 8y বাই মাইনাস 56 ইকুয়ালস টু 1। আশা করি তোমরা বুঝতে পারছো। ধীরে ধীরে আমরা এই সমীকরণটাকে এটার মতো আনছি। তাহলে এখানে 7 দিয়ে কাটলে 7 8 56, 8 দিয়ে কাটলে 7 8 56। তাহলে সমীকরণটা দাঁড়াচ্ছে x বাই মাইনাস 8 প্লাস y বাই মাইনাস 7 ইকুয়ালস টু 1। এই আকারে চলে আসছে আমাদের সমীকরণটা। আর এই আকারে যখন চলে আসছে তাহলে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি স্পষ্টভাবে a এর ভ্যালু কি -8 আর b এর ভ্যালু কি -7। তাহলে ওরা এখানে জানতে চেয়েছে যেটা, সেটা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষের ওপর ছেদিতাংশ যথাক্রমে কত। তাহলে এটা হচ্ছে আমাদের অপশন নাম্বার এ। তাহলে লিখে দেওয়া যাক অপশন নাম্বার এ আনসার।